أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে বিশ্ব সন্ত্রাস এবং বিশ্ব সন্ত্রাসী দেশের বর্ণনা দিয়ে যাচ্ছি। আজকে বিশ্ব সন্ত্রাস এবং সন্ত্রাসীদের বর্ণনা দিতে যাচ্ছি। বিশ্ব সন্ত্রাস এবং সন্ত্রাসী, এই বিষয়বস্তুর উপর আলোচনা করতে গিয়ে প্রথমেই জাতিসংঘ নামে বিশ্বের সর্ববৃহৎ সংগঠনটির আলোচনা করতে হয়। এই সংগঠনের একটি অংশের নাম নিরাপত্তা পরিষদ। এটি হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস এবং সন্ত্রাসীদের ক্ষমতার কেন্দ্রবিন্দু। পৃথিবীর যে সমস্ত দেশ শক্তিশালী পারমাণবিক শক্তিধর অর্থাৎ পারমাণবিক শক্তির অধিকারী, শুধু অধিকারী নয়, যাদের কাছে পৃথিবীকে 150 বার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র আছে যাদের কাছে, সেই সমস্ত দেশ এই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এছাড়াও 15টি অস্থায়ী সদস্য আছে, তারা 2 বছরের জন্য স্থায়ী সদস্যের দ্বারা নির্বাচিত হন। এই নিরাপত্তা পরিষদকে ব্যবহার করে এই বিশ্বের এই সুপার পাওয়ার পারমাণবিক শক্তিতে এবং সামরিক শক্তিতে সুপার পাওয়ার দেশগুলো সামরিক শক্তির পাশাপাশি কূটনৈতিক শক্তি হিসাবে জাতিসংঘের এই নিরাপত্তা পরিষদকে তারা বিভিন্ন কাজে ব্যবহার করে। জাতিসংঘকে তারা তাদের নিজের কাজে ব্যবহার করে। জাতিসংঘকে মনে করা হয় যে বিশ্বের একটি সংগঠন। হ্যাঁ, এটি বিশ্বের একটি সংগঠন ঠিকই, কিন্তু এটির যে নিরাপত্তা পরিষদ, এটি মূলত হচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্য সম্বলিত 5টি দেশের বর্তমানে 6টি সদস্য। এই 6টি সদস্যের এটি একটি সংগঠন। এই সদস্যের 6টির কোনো একটিও যদি ভেটো করে কোনো
সিদ্ধান্তের বিরুদ্ধে। ভিটো মানে এটা ল্যাটিন শব্দ, এর অর্থ হলো আমি মানি না, আমি মানি না। যদি এই ভিটো প্রয়োগ করে মানে এই কোনো প্রস্তাবে বিরোধিতা করে, এই ৬টি দেশের একটি দেশও যদি বিরোধিতা করে, তাহলে সেটি আর কার্যকর হওয়ার কোনো বিন্দু পরিমাণ সম্ভাবনা থাকে না। একটা দেশও যদি বিরোধিতা করে, যত প্রস্তাব হোক, পৃথিবীর সমস্ত দেশ যত প্রস্তাবই দিক, সে প্রস্তাব আর কার্যকরী হবে না। অর্থাৎ এই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যে ৬টি দেশ, ইংল্যান্ড, আমেরিকা মানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানি। জার্মানি পরে যুক্ত হয়েছে। পশ্চিম এবং পূর্ব জার্মানি যখন একত্রিত হয়েছে, তখন তারা নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছে। তাহলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং এইটা নিয়ে ৫টা, আর সর্বশেষ জার্মানি। এইটা নিয়ে ৬টা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এই স্থায়ী দেশ, এই নিরাপত্তা পরিষদের স্থায়ী দেশগুলোর মধ্যে কোনো দেশ যদি কোনো দেশের বিরুদ্ধে কোনো আগ্রাসী, কোনো সন্ত্রাসী, কোনো যুদ্ধ ইচ্ছা করে চাপিয়ে দেয়, অন্য দেশগুলি জাতিসংঘ নিন্দা প্রস্তাব আনলেও সেখানে কোনো একটি দেশও যদি বিরোধিতা করে, তাহলে আর সেটি কার্যকরী হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই ক্ষেত্রে ইংরেজি একটি শব্দ ব্যবহার করা হয়, এ বার্ড অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার, মানে চড়ে চড়ে মাস্তুত বাই। এই ৬টি দেশগুলো যাই কিছু বলুক, তাদের গোয়া মূলত একই। অর্থাৎ তারা গরিব দেশগুলোর বিরুদ্ধে, দুর্বল দেশগুলোর বিরুদ্ধে তারা সবসময়ই এক। একটি দেশ যদি বিরোধিতা করেও, তাহলে আর অন্য দেশগুলি ওই দেশের পক্ষে থাকলেও কোনো লাভ হবে না। এটার আইনটাই বানানো হয়েছে এভাবে, দেশের দুর্বল দেশগুলোকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদেরকে নির্মূল করাই হলো এদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। দেশের দুর্বল এবং নিরীহ দেশগুলোকে সন্ত্রাসীর আখ্যা দিয়ে তাদেরকে নির্মূল করাই হলো এই সংস্থাটির, জাতিসংঘের এই নিরাপত্তা পরিষদের একমাত্র কাজ, লক্ষ্য এবং উদ্দেশ্য। সম্প্রতি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুর্ধর্ষ সন্ত্রাসী দেশগুলোর কয়েকটি বর্ণনা দিতে যাচ্ছি। এই সন্ত্রাসীর তালিকায় সর্বশীর্ষে যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্র এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম করে মিথ্যা অজুহাতে পারমাণবিক শক্তি আছে, পারমাণবিক অস্ত্রর অধিকারী ইরাক, এই অজুহাত তুলে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে মিত্রবাহিনী আমেরিকা এবং তার মিত্র দেশগুলো যুদ্ধ করে ইরাককে ধ্বংস করে দিয়েছে, ইরাককে
কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। এবং ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে তারা হত্যা করেছে। এই গেল একটি বর্ণনা। তারা আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে তালেবান ইসলামী সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আফগানিস্তানকে তামা বানিয়েছে। তারা লিবিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সন্ত্রাসী দেশ হিসাবে এই যুদ্ধ ঘোষণা করে লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করেছে এবং লিবিয়াকে তামা বানিয়েছে। তারা সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ কে গেট আউট করে দিয়েছে রাষ্ট্র থেকে। তারা সিরিয়াকে বিশ্ব দরবার থেকে যুদ্ধ করে গেট আউট করে দিয়েছে। হে প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ তাকেও গেট আউট করে দিয়েছে। তারা জাপানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের উপর পারমাণবিক বোমা ফেলে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিকে নির্মূল করে দিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেখানকার সকল জনসাধারণকে পারমাণবিক বোমা দ্বারা মেরে বিশ্বের ইতিহাসে মানব ইতিহাসে প্রথম পারমাণবিক যুদ্ধের শিকার এই জাপানের হিরোশিমা এবং নাগাসাকি। জাপানকে তামা বানিয়ে দিয়েছে এই আমেরিকা। তাহলে কতটি বললাম? তারপর আমেরিকার দোসর ইসরায়েল হলো আমেরিকার মিত্র দেশ, আমেরিকার সামরিক ঘাঁটি। আমেরিকার যুদ্ধ এই অস্ত্র, খাদ্য, অর্থনৈতিক সাহায্য, কূটনৈতিক সাহায্য, সর্বদিক দিয়ে সাহায্য করে এই ইসরায়েল নামক দেশটিকে এই মুসলমান নিধনের কাজে ব্যবহার করে আসছে। আমেরিকা এই ইসরায়েলকে তাদের মুসলিম নিধনের হাতিয়ার হিসাবে এই ইসরায়েলকে ব্যবহার করছে। ইসরায়েলের পারমাণবিক শক্তি, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি সবকিছুর মূলে রয়েছে এই আমেরিকা। এই ইসরায়েলকে দিয়ে এই আমেরিকা প্রায় ৮০,০০০ ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করেছে। এই ফিলিস্তিনের বিভিন্ন শহর, গাজা সহ বিভিন্ন শহরকে ধূলিসাৎ করেছে, ধুলে মিশিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ ফিলিস্তিনের শিশু এবং নারীকে তারা খাদ্য, বস্ত্র, চিকিৎসা বন্ধ করে দিয়ে তাদেরকে হত্যা করেছে। তারা অনাহারে, অর্ধহারে মৃত্যুবরণ করেছে এবং তাদের উপর বোমা ফেলে তাদেরকে মানবতার ইতিহাস থেকে বিতাড়িত করেছে। এইভাবে আমেরিকা ইসরায়েলের মাধ্যমে ৮০,০০০ নিরীহ মানুষকে হত্যা করেছে এবং লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু করেছে, তাদের জীবনকে নিশ্চিহ্ন করেছে, দুর্বিষহ করেছে।
এই ফিলিস্তিন নামক রাষ্ট্রকে দোজখে পরিণত করেছে। সম্প্রতি এর আগে আরেকটা কথা বলে নেই, এই বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে রাশিয়া একটি। রাশিয়া বিভিন্ন সময়ে তাদের ক্ষমতার দাপট দেখানোর জন্য বিভিন্ন দেশের উপর আক্রমণ চালিয়েছে। তারা প্রথম যুদ্ধের সময় জার্মানিকে পরাজিত করে, জাপানকে পরাজিত করে তারা অ্যাডলফ হিটলারকে তারা দুনিয়াতে গেট আউট করে দিয়েছেন। পরে এই অ্যাডলফ হিটলার আত্মহত্যা করতে বাধ্য হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির বিরুদ্ধে আক্রমণ চালিয়ে জার্মানিকে তামা বানিয়ে দিয়েছিলেন। এই সুপার পাওয়ার তখনকার সুপার পাওয়ার এই রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। এই সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় শক্তিশালী দেশ বর্তমানে রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর, সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়েছে কিন্তু রাশিয়া নামক দেশটি আছে। এই রাশিয়া নামক দেশটি বিভিন্ন দেশকে সন্ত্রাসী কায়দায় নির্মূল করে, সন্ত্রাসী কায়দায় নির্মূল করে। ইউক্রেনকে ৩-৪ বছর যাবৎ যুদ্ধ চালিয়ে এই রাশিয়া নামক দেশটি ইউক্রেনের অধিকাংশ জায়গা কেড়ে নিয়েছে এবং ইউক্রেনকে তামা বানানোর পথে রয়েছে। এভাবে আর ইংরেজদের মানে ব্রিটেনের কথা তো অনস্বীকার্য। আমেরিকা থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা সহ পৃথিবীর অধিকাংশ দেশ তাদের অধীনে ছিল। কোনো একটি দেশও তাদের হাত থেকে বিনা যুদ্ধে মুক্ত হতে পারেনি। আমেরিকাও না, কোনো দেশই না। বিভিন্ন প্রকার বিপ্লব, যেমন ভারতীয় উপমহাদেশে পলাশির যুদ্ধ, সিপাহী বিপ্লব, তিতুমিরের বাঁশের কেল্লার বিপ্লব, ফরাজি আন্দোলন, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এই তাদের বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়ে উঠলে তারা এদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়। 1947 সালে আমেরিকাও ইংরেজদের দখলে ছিল। সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমেরিকা ইংল্যান্ড থেকে স্বাধীন হয়েছে। এই পরাক্রমশালী দেশটিও ইংল্যান্ডের আন্ডার ছিল, গ্রেট ব্রিটেনের আন্ডার ছিল। স্বাধীনতা যুদ্ধ করে তাদেরকে মুক্ত হতে হয়েছে। সেই দেশ এখন আবার পৃথিবীর মধ্যে টপ টেররিস্ট, শীর্ষ সন্ত্রাসী। সাম্প্রতিককালে তারা একটি স্বাধীন দেশের, একটি সার্বভৌম দেশের প্রেসিডেন্ট, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের পত্নীকে তারা রাতে ঘুমন্ত অবস্থায় সেই দেশ থেকে তুলে নিয়ে এসেছে। সেই দেশের গোয়েন্দা বাহিনী ছিল, সেই দেশের সেনাবাহিনী ছিল, তারা কিছুই করতে পারেনি। সেই দেশের গোয়েন্দা বাহিনী এবং সেনাবাহিনী তারা কিছুই করতে পারেনি। তাদের চোখের সামনেই প্রেসিডেন্ট মাদুরাকে তারা ভেনেজুয়েলা থেকে এবং তার স্ত্রীকে ভেনেজুয়েলা থেকে তুলে আনতে সক্ষম হয়েছেন। একটি স্বাধীন দেশের প্রেসিডেন্ট এবং তার পত্নীকে তারা নাকি আমেরিকার আদালতে বিচার করবেন। একটি দেশের স্বাধীন প্রেসিডেন্ট এবং তার পত্নীকে
আমেরিকায় তুলে এনে আমেরিকাতে বিচার করবেন। অর্থাৎ আন্তর্জাতিক কোনো আদালতের কোনো আইন কানুন, দেশীয় কোনো আইন কানুন, কোনো কিছু তোয়াক্কা এই আমেরিকা করে না। আমেরিকা যেটা বলবে, যেটা করবে সেটাই আইন। আমেরিকা যেটা বলবে এবং আমেরিকা যেটা করবে সেটাই আইন। এইভাবে শক্তিশালী দেশগুলো দুর্বল দেশের উপর নেতৃত্ব, সম্পদের লোভ এবং তাদের আধিপত্য বিস্তারের জন্য গরিব দেশগুলোর উপর, দুর্বল দেশগুলোর উপর আক্রমণ চালিয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখ করার মতো একটি কথা যে ভেনেজুয়েলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত তেল সমৃদ্ধ একটি দেশ। এই তেলে মালিকানা অর্জন করার জন্য ছলে বলে কলে কৌশলে ভেনেজুয়েলাকে, তার নেতৃত্বকে দুর্বল করে দেয়া এবং দেশটিকে আমেরিকার আন্ডারে নিয়ে আসা, যাতে দেশের সমস্ত তেল সে অবাধে ভোগ করতে পারে। এটাই হল লক্ষ্য উদ্দেশ্য। আমেরিকা কোনো লক্ষ্য ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া কোনো দেশের উপর আক্রমণ করে না। আরেকটি উদাহরণ, ইরান যখন পারমাণবিক শক্তিধর হতে যাচ্ছে, মুসলমান দেশগুলো এমনিতে দুর্বল, তাদের সামরিক শক্তি বলে কোনো শক্তি নাই, তাদের অর্থনৈতিক শক্তি বলতে কোনো শক্তি নাই, সম্পূর্ণ হলো বিদেশিদের উপর তাদের অর্থনীতি নির্ভরশীল। অর্থাৎ স্বসমর্থিত ধনী দেশ থাকলেও তাদের নিজেদের, যেটাকে অর্থনীতির ভাষায় বলে স্বসমর্থিত অর্থনীতি, মানে ওই দেশের অর্থনীতি তাদের জনগণের উপর নির্ভরশীল নয়। সেই দেশগুলো ধনী দেশ হওয়া সত্ত্বেও অর্থনীতির ভাষায় ধনী দেশ নয়, কিন্তু মাথাপিছু আয় বেশি ও ক্ষুদ্র দেশ হিসাবে সম্পদের পরিমাণ বেশি। সেই দেশগুলোকে এই যুক্তরাষ্ট্র আক্রমণ করে বসে, যাতে কেউ প্রতিবাদ করতে না পারে। প্রতিবাদ মুখর দেশগুলোকে তারা বিভিন্ন কৌশলে দমন করে থাকে। তারা ইরানকে এই প্রতিদ্বন্দ্বী দেশ হিসাবে, শত্রু দেশ হিসাবে চিহ্নিত করে এবং ইরানের উপর অর্থনৈতিক, সামরিক অবরোধ এবং যুদ্ধ বিভিন্ন সময় তারা করে এবং তাদের যে মিত্র দেশ ঘাঁটি, তাদের সামরিক ঘাঁটি ইসরায়েলকে দিয়ে এই ইরানের বড় বড় শীর্ষস্থানীয় নেতা, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধানকে তারা হত্যা করে। বড় বড় নেতা এবং বড় বড় শীর্ষ পর্যায়ের নেতা সহ সবাইকে হত্যা করে প্রমাণ করে দেয় যে তাদের কাছে বিশ্ব তুচ্ছ তাচ্ছিল্য মাত্র। তারা যা বলবে তাই হবে। তাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে এই বিশ্বের ভবিষ্যৎ। তারাই সুপার হিরো, তারাই সুপার পাওয়ার। তারা সুপার পাওয়ার, একমাত্র পৃথিবীর সর্বোচ্চ শক্তির, সর্বোচ্চ ক্ষমতার তারাই মালিক। এটা জানান দেওয়ার জন্য মাঝে মধ্যেই তারা বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ বাদিয়েই রাখে। এই জন্যই যখন ভেনেজুয়েলা প্রেসিডেন্ট মাদুরাকে এবং তার পত্নীকে রাতে ঘুমের মধ্যে তুলে নিয়ে আসে পৃথিবীর সমস্ত দেশ, একদম চুপ, নির্বিকার, একটা কথাও নেই কারো মুখে, কোনো প্রতিবাদের ভাষাও নেই এবং কোনো শব্দ মুখে নেই।
পৃথিবীর এমন কোনো একটি দেশ নাই যে এর প্রতিবাদ করেছে এবং শুধু ওই নিন্দা প্রস্তাব করা ছাড়া আর কোনো কিছু করণীয় নাই। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, এইরকম একটি বৃহৎ দেশের কাছে যদি একটা ক্ষুদ্র দেশ থাকে, এই বৃহৎ দেশটির বিভিন্ন অত্যাচার নির্যাতন তাকে সইতে হয়। আর একটি প্রসঙ্গ বলতেছি, বাংলাদেশের নিকটতম দেশ হচ্ছে ভারত। ভারত ভারত এই সাংবিধানিকভাবে হিন্দু দেশ না হলেও একটি হিন্দু প্রধান দেশ। হিন্দু প্রধান দেশ, সেখানে হিন্দুদের প্রাধান্য এবং সেখানে মুসলমান সম্প্রদায়ের লোক এবং অন্যান্য সম্প্রদায়ের লোকও বসবাস করে। এই দেশটি সবসময় অর্থনৈতিক, সামরিক এবং পররাষ্ট্রনীতি দিক থেকে বাংলাদেশের জন্য অল টাইম থ্রিটকারী দেশ, থ্রিটকারী দেশ, সবসময় ভয়ের মধ্যে রাখে বাংলাদেশকে। টেকনিক্যাল কারণে এবং ভৌগোলিক কারণে বাংলাদেশ এক মহাবিপদের মধ্যে রয়েছে। কারণ বাংলাদেশের এই বৃহৎ প্রতিবেশী দেশ একটি শক্তিশালী 130-40 কোটি লোকের দেশ। পক্ষান্তর বাংলাদেশের জনসংখ্যা সর্বোচ্চ 18-19 কোটি, আর ভারতের লোক সংখ্যা 130-40 কোটি। আবার আয়তনের দিক থেকেও বাংলাদেশে 20-25 গুণ বড়। ভারত বাংলাদেশের চাইতে 20-25 গুণ বড়। জনসংখ্যাও বেশি, আয়তনও বেশি। জনসংখ্যাও বেশি, আয়তনও বেশি। আবার টেকনিক্যাল অসুবিধার কথা বলি, বাংলাদেশের পূর্বেও ভারত, উত্তরেও ভারত, পশ্চিমেও ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর। চতুর্দিকেই বাংলাদেশ ভারতীয় জলভূমি দ্বারা স্থলভূমি দ্বারা পরিবেষ্টিত। আন্তর্জাতিক কোনো সাহায্য সহযোগিতা এই দেশকে করতে গেলেও এই ভারতের মধ্যে দিয়ে আসতে হবে। বঙ্গোপসাগর ছাড়া আর অন্য কোনো দিক দিয়ে আসতে গেলেই ভারতের মধ্যে দিয়ে আসতে হবে। আবার বাংলাদেশের পূর্ব দক্ষিণে একটি দেশ আছে, তার নাম মায়ানমার, পূর্বে বলতে এটাকে বার্মা। এটিও একটি বিপজ্জনক দেশ এবং বাংলাদেশের জন্য অল টাইম ভয় প্রদর্শনকারী দেশ। এখানে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান নাই। এখানেও সামরিক শাসন জারি করা একটি সামরিক শাসিত, সেনা শাসিত একটি দেশ। এখানে সবসময় যুদ্ধ বিদ্রোহ লেগেই আছে। 15-20 লক্ষ লোক ইতিমধ্যেই এই মায়ানমার থেকে আগত। আরাকান এই বাংলাদেশে এই বার্মার নাগরিক রোহিঙ্গা 15-20 লক্ষ লোক ইতিমধ্যেই বাংলাদেশে জায়গা করে দিয়েছে। তারা বাংলাদেশকে ইতিমধ্যেই নিরাপত্তার জন্য হুমকিকারক একটি জাতি হিসেবে চিহ্নিত হয়েছে। তাদের যারা যে কোনো মুহূর্তে বাংলাদেশের যে কোনো বিপর্যয় করতে পারে, অর্থনৈতিক বিপর্যয় এবং নিরাপত্তা বিঘ্নিতজনিত বিপর্যয়, যে কোনোটি এদের দ্বারা ঘটতে পারে। কারণ 15-20 লক্ষ লোক এই বাংলাদেশে এই রোহিঙ্গা
আশ্রয় নিয়েছে। এই দিক থেকেও বাংলাদেশ বাংলাদেশ টেকনিক্যালি একটি বিপর্যয়ের মুখে রয়েছে। এখন একদিকে ৩ দিকে ভারত এবং আরেকদিকে মায়ানমার। এই ভারত এবং এই মায়ানমার ২ টি বিপজ্জনক দেশ। ২ টিই বিপজ্জনক দেশ। ভারতের সাথে ইতিহাস ঐতিহ্যগতভাবে বাংলাদেশের বিরোধ থাকা স্বাভাবিক। আর এই বিরোধের জাতিগত বিরোধের কারণেই বাংলাদেশ ভারত থেকে আলাদা হয়েছে। পাকিস্তান ভারত থেকে আলাদা হয়েছে। সেটা হলো ভারতের মেজরিটি লোক, বেশিরভাগ লোক হচ্ছে হিন্দু, শিখ, মুসলমান এবং আরো অন্যান্য জাতির মধ্যে ভারতের হিন্দু এরা একটি উগ্রবাদী দল। হিন্দু একটি উগ্রবাদী দল। আর যে দল ক্ষমতায় সে দলও একটি উগ্রবাদী দল বিজেপি। ভারতীয় বিজেপি কি ভারতীয় জনতা পার্টি। এই দল একটি বিপজ্জনক দল মুসলমানদের জন্য। মুসলমানদের জন্য এই দলটি একটি বিপজ্জনক দল এবং একটি আগ্রাসী দল। মুসলিম নিধন কাজে এরা সর্বদা ব্যস্ত থাকে। ভারতের মুসলিম প্লাস বাংলাদেশের মুসলিম নিধনে এরা সবসময়ই ব্যস্ত থাকে। এই দিক থেকে ভারত ঐতিহ্যগতভাবে এবং ইতিহাসগতভাবেই বাংলাদেশের একটি শত্রু দেশ। বাংলাদেশের একটি শত্রু দেশ। ইতিমধ্যেই ১৯৬৫ সালে যে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধে ভারতকে শত্রু হিসাবে আইনগতভাবেই চিহ্নিত করা হয়েছিল। স্বাধীনতার পরে সেইটি শত্রু দেশ হিসাবে তালিকাভুক্ত বাদ যায়। স্বাধীনতার পরবর্তী সময়ে শত্রু দেশের তালিকা থেকে বাদ যায়। কিন্তু আচরণগত দিক থেকে বিশ্বের দরবারে সামরিক, কূটনৈতিক এবং ঐতিহ্য বা জাতিগতভাবে ভারত বাংলাদেশের শত্রু দেশ। তারা সীমান্তে সবসময় বাংলাদেশের উপর আক্রমণ চালিয়ে বাংলাদেশের জনগণকে হত্যা করে। তারা পার্বত্য অঞ্চলে বিভিন্ন উপজাতীয়দের প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের পাহাড়ি জনগণকে অতিষ্ঠ করে তোলে। তারা কূটনৈতিকভাবে বাংলাদেশকে সবসময় প্রেসারে রাখে। বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করে রয়ের মাধ্যমে এবং বাংলাদেশের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা তারাই কন্ট্রোল করে। তাদের দ্বারা নির্বাচিত সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং তাদের দ্বারা তাদের স্বার্থ তারা হাসিল করে। সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক সমস্ত প্রকার সুযোগ সুবিধা তারা ভোগ করে এবং রয়ের মাধ্যমে তারা এই দেশের গোয়েন্দা বাহিনী এবং এই দেশের সেনা বাহিনী এবং অন্যান্য বাহিনীকে তারা কন্ট্রোল, নিয়ন্ত্রণ এবং তাদের আজ্ঞাবহ করে। এদেশের সরকার, যে সরকার পতিত সরকার, সে সরকার ছিল এই ভারতের আজ্ঞাবহ একটি সরকার। বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে ভারতের স্বার্থ উদ্ধার করাই ছিল সেই সরকারের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। এই ভারত সমর্থিত সরকার, সেই সরকার শেখ হাসিনার সরকার, এই ফ্যাসিস্ট আল্লাহর রহমতে বিদায় নিয়েছে। আল্লাহ এদেরকে বিচার করে দিয়েছে। আর যেন কোনো ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে গঠিত না হয়। বাংলাদেশের জনগণ যাতে ভালোভাবে থাকতে পারে, সুন্দরভাবে থাকতে পারে, তাদেরকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। বিভিন্ন দেশের কূটনীতি সম্পর্কে তাদের পরিচ্ছন্ন জ্ঞান থাকতে হবে। শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, তাদেরকে মনে রাখতে হবে পৃথিবীর কোনো দেশই
চিরজীবনের জন্য বন্ধু নয়, কোনো দেশই চিরজীবনের জন্য শত্রু নয়। পরিবেশ এবং পরিস্থিতির উপর নির্ভর করবে এদের সাথে সম্পর্ক কি হবে। বাংলাদেশে পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব, সবার সাথে শত্রুতা নয়। এই পররাষ্ট্রনীতি সঠিক নয়। কারণ সবার সাথে বন্ধুত্ব স্থাপন করা সবসময় সম্ভব নয়। সবার সাথে শত্রুতা স্থাপন করাও সম্ভব নয়। পৃথিবীর কতগুলি দেশ আছে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করলে টেকনিক্যালি কারণেই অপর দেশগুলো তাদের শত্রু দেশে পরিণত হয়। যেমন আমেরিকার সাথে বন্ধুত্ব স্থাপন করলে রাশিয়া, উত্তর কোরিয়া উত্তর কোরিয়া এবং তার সমর্থিত দেশগুলো টেকনিক্যালি কারণেই শত্রু দেশে পরিণত হবে, এটা স্বাভাবিক। আবার রাশিয়ার সাথে ভালো সম্পর্ক স্থাপন করলে আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর সাথে শত্রুতা স্থাপন হবে, এটাই স্বাভাবিক। ভারতের সাথে বন্ধুত্ব স্থাপন করলে চীন শত্রু দেশে পরিণত হবে, এটাই স্বাভাবিক। পাকিস্তান শত্রু দেশে পরিণত হবে, এটাই স্বাভাবিক। আবার পাকিস্তানের সাথে বন্ধুত্ব করলে, চীনের সাথে বন্ধুত্ব করলে, জাপানের সাথে বন্ধুত্ব করলে ভারত শত্রু দেশে পরিণত হবে, এটাও স্বাভাবিক। কাজে বাংলাদেশে পররাষ্ট্রনীতি ঘোরানো উচিত। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, কারোর সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এটা পালন করা কখনোই সম্ভব নয়। দেশের পরিবেশ আর বিশ্বের পরিবেশ পরিস্থিতি এবং আন্তর্জাতিক অবস্থার প্রেক্ষিতে সময়ে সময়ে পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে হবে। একজন সচেতন নাগরিক হিসাবে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসাবে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান, আন্তর্জাতিক অবস্থা পর্যবেক্ষণ এবং বিভিন্ন পরিবেশ এবং পরিস্থিতির উপর পররাষ্ট্রনীতি নির্ভর করে এবং করতে হবে। চিরদিনই এই পররাষ্ট্রনীতির উপর ভিত্তি করে দেশ চালানো সম্ভব হবে না। চিরদিনই কোনো দেশ শত্রু না, চিরদিনই কোনো দেশ মিত্র না। এই কথাটা মাথায় রাখতে হবে। আর ইতিহাস ঐতিহ্যগত দিক থেকে কোন দেশ বাংলাদেশের শত্রু, কোন দেশ বাংলাদেশের মিত্র, সেটি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। প্রিয় ফেসবুক ভাই বোন ও বোনেরা, ইউটিউবের ভাই বোন ও বোনেরা এবং বাংলাদেশের আপামর জনসাধারণ সবাইকে আমার সালাম ও ভালোবাসা, অভিনন্দন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।